হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়ের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, ভিডিওস, নোটস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। আজকের প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইতিহাসে। পলাশীর যুদ্ধের পরে ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে নবাব হিসাবে নির্বাচিত করেছিল, কারণ মির্জাফর ওদের সাথে হাত মিলিয়েছিল এবং সিরাজউদ্দৌলার সাথে একটা বিরাট বড় বিশ্বাসঘাতকতা করেন এবং এর ফলে কি হয়, বাংলা যে শেষ স্বাধীন নবাব তার পরাজয় ঘটে। এবার মির্জাফর তো নিজের স্বার্থ কায়েম করলো ঠিকই, কিন্তু স্বার্থ কি পুরোপুরি কায়েম হলো না। হয়তো এইভাবেই হয়, কারণ অন্যায় করলে কখনোই কিন্তু ভালো কিছু গেইন করা যায় না। এটা হচ্ছে মির্জাফর তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ মির্জাফর ভেবেছিল ও একটা বিরাট বড় ব্যাপার, নবাব হয়ে উঠবে, কিন্তু নবাব হলেও ওর হাতে কিন্তু কোনো ক্ষমতা ছিল না। ব্রিটিশরা তাকে কি করলো, নিজেদের একটা পুতুল বানিয়ে ফেললো। তার মানে কি, শাসক থাকছে কিন্তু শাসকের হাত থেকে ক্ষমতাটাই কেড়ে নিয়ে নিল ব্রিটিশরা। এবং এই যে পুতুল বানালো তাতেই তারা থামলো না। সম্পদ, যুদ্ধ ভাবত, ক্ষতিপূরণ ইত্যাদি নিয়ে তারা বাংলাকে নিঃস্ব করে দিল। অর্থাৎ তুমি তো রাজা হলে, কিন্তু তোমার তার পরিবর্তে যা দিতে হলো তা কিন্তু অপূরণীয়। জানা যায় প্রায় 3 কোটি টাকার সম্পদ তারা মির্জাফরের থেকে আদায় করেছিল। বুঝতে পারছো আজ থেকে কত বছর আগে, প্রায় 250 বছর আগে এত টাকা, মানে 3 কোটি টাকাটা ঠিক কতটা সম্পদের পরিমাণ আমি ইমাজিনও করতে পারছি না। এই পরিমাণ টাকা তারা এই রকমভাবে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ বা বিভিন্ন রকমের কর বাবদ বাংলা থেকে সংগ্রহ করেছিল। এই ঐতিহাসিক ঘটনাই পলাশীর লুণ্ঠন হিসাবে অভিহিত। পাশে তোমরা দেখতে পাচ্ছ মির্জাফর এবং মীর মদনের ছবি। পরের প্রশ্নে চলে এলাম, ফারুক শিয়ারের ফরমানের কি কি বৈশিষ্ট্য ছিল? এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভালোভাবে জেনে রাখো। বার্ষিক মাত্র 3000 টাকার বিনিময়ে কোম্পানি বাংলায় বাণিজ্য চালাতে পারবে, এটা হচ্ছে ফারুক শিয়ারের ফরমানের প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ মাত্র 3000 টাকা, প্রতি বছর 3000 টাকা যদি দেওয়া হয় নবাবকে, সেক্ষেত্রে তারা বাংলায় যে বাণিজ্য করার, মানে এখনকার ভাষায় যাকে বলে লাইসেন্স, সেই লাইসেন্স পাবে। কলকাতার নিকটে 38টা গ্রামের জমিদারি কেনার অধিকার দেওয়া হয়। তার মানে এই 38টা গ্রামের জমিদারি ইংরেজদের ক্ষমতাসীন হয়ে যাবে। মুর্শিদাবাদের ট্যাক্সাল ও তারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। মানে ভাবো, একটা দল বাণিজ্য করতে এসেছে, তাদেরকে ঠিক কি কি সুবিধা দেওয়া হচ্ছে, গ্রাম তাদের কাছে বিক্রি করে দেওয়া হলো। ইভেন তারা ট্যাক্সাল ব্যবহার করতে পারবে। ট্যাক্সাল মানে যেখান থেকে টাকা বা মুদ্রা প্রিন্ট করা হয়, আজকালকার দিনে প্রিন্ট বলছি, বা যেখান থেকে বলা যায় তৈরি করা হয়, তো সেইটাও ব্যবহারের সুযোগ পেয়ে গেল। এবং বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি তাদেরকে দেওয়া হয়েছিল। এবং এই এত কিছু যে করছে তার জন্য মাত্র 3000 টাকাই তারা পে করছে নবাবকে, আর কোনো শুল্ক বা ট্যাক্স কিচ্ছু দিতে হবে না। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি উল্লেখ করো। কেন সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশরা হঠাৎ ওনার এগেনস্টে খেপে উঠেছিল? তার কিন্তু বিশেষ কিছু কারণ আছে। স্বাধীন চেতা তরুণ নবাব সিরাজ তার দাদু আলীবর্দী খানের মতো ব্রিটিশদের সাথে সহাবস্থান করতে চাননি। সিরাজের কিন্তু এইটা একটা বিরাট মহৎ গুণ, তিনি কিন্তু নিজের মেরুদণ্ডের ওপর জোর রাখতেন, ভরসা রাখতেন। তিনি কিন্তু চাননি ব্রিটিশদের সাথে একটা সুন্দর সহাবস্থান করে একটা বেশ উইন উইন সিচুয়েশন করে ভালো সম্পর্ক তৈরি করে ব্যাপারটাকে নিয়ে যেতে। তিনি চেয়েছিলেন তিনি স্বাধীনভাবেই শাসন করবেন। ইংরেজরা যদি কোনো রকম বাজে ব্যবহার করে বা কোনো রকম বাজে কাজ করে, রাদার বলা ভালো, তো তারা কিন্তু ব্রিটিশদের কিন্তু তিনি ক্ষমা করবেন না। এটাই কিন্তু তার পলিসি ছিল। তিনি চেয়েছিলেন ব্রিটিশ কোম্পানির ক্ষমতা খর্ব করতে। স্বাভাবিক, একটা বাণিজ্য করতে আসা একটা বিদেশি দল, তাদের কেন এত ক্ষমতা থাকবে? তারা বাণিজ্য করবে, বাণিজ্য শেষে মুনাফা নিয়ে বাড়ি ফিরবে, এইটুকুই হওয়া উচিত। তারা কেন আমাদের দেশের রাজনৈতিক বিষয়ে নাক গলাবে? তাই সিরাজউদ্দৌলা কখনোই সেটা চাননি। এবং এর যথেষ্ট কারণও ছিল, কারণ ঔদ্ধত্যপূর্ণ ইংরেজরা ক্রমাগত নবাবকে অসম্মান, অবজ্ঞা প্রদর্শন করছিল এবং এর মাত্রাটাও তারা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ আমি তোমার টেরিটরির মধ্যেই গিয়ে বাণিজ্য করব, কিন্তু আমি তোমাকেই সম্মান দেখাবো না, আমি
কেননা আমি নিজেকে মনে করছি এখানকার একটা বিরাট বড় হত্যাকর্তা বিধাতা হয়ে গেছি। নবাবকে মান্যতা দেওয়ার বা একটা সম্মান প্রদর্শন করার, নবাব একটা কত বড় পদ যেটা তাকে সকলে তাকে সম্মান করে, তার বিরাট রাজ্য প্রজা রয়েছে, সেখানে দাঁড়িয়ে সম্রাটকে বিন্দুমাত্র সম্মান প্রদর্শন না করা, উপেক্ষা করা, অবজ্ঞা করা, এই সমস্ত কারণ কিন্তু সিরাজউদ্দৌলাকে ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে। এবং সবথেকে অপমানজনক ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে সিরাজের অনুমতি ছাড়া তারা কলকাতা দুর্গ নির্মাণ করে। মানে সিরাজেরই এলাকার মধ্যে একটা বড় দুর্গ বানাতে শুরু করে দিল ইংরেজরা, অথচ তারা একটা অনুমতি নেবার প্রয়োজন বোধ করলো না। এরপর 1757 সালে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলে ইংরেজদের ক্ষমতা আরও বাড়ে, বলা চলে তাদের আধিপত্য বিস্তারের পথ আরও বেশ প্রশস্ত হয় এবং তারা সমস্ত বাণিজ্যিক সুবিধা পুনরায় ফেরত পায়। এমনকি তারা নিজস্ব মুদ্রা, যাকে বলা হয় সিক্কা, এই তৈরিরও অধিকার পেয়ে গেছিল। কোম্পানির ক্ষতিপূরণ করার দায়ও বর্তায় নবাবের ওপর। তার মানে বুঝতে পারছো, সব রকমভাবে সিরাজকে অক্ষম করে দেওয়ার চেষ্টা এবং সিরাজের থেকে লুটে পুটে নেওয়ার একটা বাসনা আমরা ইংরেজদের মধ্যে দেখতে পাচ্ছি। এই সব কিছু মিলিয়ে নবাব অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং এই অপমান তিনি ভুলতে পারেননি এবং এই ফলেই কিন্তু এই দুজনের বিরোধ ক্রমাগত বাড়ে। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে।